সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগের কারণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক এবং দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত মহাসচিব ডাক্তার গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার এবং নিউমোনিয়া প্রতিরোধ নিয়ে। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, নিউমোনিয়া চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কতটুকু? সব নিউমোনিয়াতে কি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন রয়েছে? নিউমোনিয়া হলো যে একটা ফুসফুসের ইনফেকশন, যেটা ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে, ভাইরাস দিয়েও হতে পারে, ফাঙ্গাস দিয়েও হতে পারে। ইভেন আমরা টিবি দিয়েও যখন হয় তখন আমরা রেডিওলজিক্যালি আমরা নিউমোনিয়াই বলি সেটা। তো সেই ক্ষেত্রে আমরা ইটিওলজি অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিকের দরকারটা হয়। বিশেষ করে অনেক সময় ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ডিফারেন্সিয়েট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অধিকাংশই আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। প্রথমে আমাকে চিন্তা করতে হবে নিউমোনিয়াটা কী জন্য হয়েছে, কোথায় হয়েছে। আমি চিকিৎসার আগে নিউমোনিয়া যখন বাসায় হয় তখন আমরা বলি এক ধরনের, এটাকে বলি আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। নিউমোনিয়া যখন হাসপাতালে হয় সেটাকে বলি আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আবার কিছু কিছু নিউমোনিয়া হয় যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের যখন হয় আমরা বলি নিউমোনিয়া ইন এ ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। তাহলে আমরা তিনটা ভাগ করার উদ্দেশ্য হলো যে তিন ধরনের নিউমোনিয়াতে অর্গানিজমের ভিন্নতা আছে, মানে কোন ধরনের ব্যাকটেরিয়া দেওয়া হয় সেটা ভিন্ন। কমিউনিটির জন্য এক ধরনের কমন ব্যাকটেরিয়া আছে, হসপিটালের জন্য এক ধরনের কমন ব্যাকটেরিয়া আছে, আবার ইমিউনো কম্প্রোমাইজের জন্য এক ধরনের কমন ব্যাকটেরিয়া আছে। প্রথমে চিকিৎসার জন্য আমাকে আইডেন্টিফাই করতে হবে তার সোর্স কোথায়। সেকেন্ড হলো যে আমরা যদি ব্যাকটেরিয়াল চিন্তাও করি তার কিছু ফ্যাক্টর আমরা কনসিডারেশনে নিয়ে আসব। তাকে যে আমরা দিব তার আমরা বিশেষ করে যে অ্যান্টিবায়োটিক ইউজ করি নিউমোনিয়াতে, সে ধরেন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে আমরা আসলো একটা রুগী, আসার পরে অ্যান্টিবায়োটিক আমরা প্রথমেই চিন্তা করব যে আমরা তাকে পেনিসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক দিব অথবা বিটা ল্যাকটাম বলে, এটাতে তার কোনো অ্যালার্জেন আছে কিনা এই হিস্ট্রিটা আমরা প্রথমে নিয়ে নেব। সেকেন্ড আমরা চিন্তা করব যে সে যে আসছে তার কিছু আনইউজুয়াল আনকমন অর্গানিজম আছে, সেগুলি হওয়ার সম্ভাবনা কতটুক থাকে। আমরা বিশেষ করে সিউডোমোনাস এবং এমআরএসের দুইটা অর্গানিজম আছে, সেগুলিতে আক্রান্ত হওয়ার তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলিও কিন্তু আমরা জেনে নিই শুরুতে। জেনে নিয়ে তারপরে আমরা অ্যান্টিবায়োটিক আমরা চুজ করি। তাহলে স্যার, এই যে এতগুলো বিষয় চিন্তা ভাবনা বা আপনার মাথায় রেখে তারপর আপনার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তাহলে আমাদের যে সাধারণভাবে আমরা যেটা করি যে একটু জ্বর ঠান্ডা কাশি হলো, দোকানে গেলাম, ডিসপেন্সারিতে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিলাম, এটা আসলে কতটুকু যৌক্তিক, আবার এটার কারণে আসলে কতটুকু ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? না, এটা তো অবভিয়াসলি একটা অযৌক্তিক। সেটা নিয়ে সরকার, আমাদের স্বাস্থ্য বিভাগ, ওষুধ প্রশাসন সবাই সোচ্চার, বাট এটা কোনো ক্রমে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিশেষ করে কারোর একটু জ্বর কাশি হলে সে দোকানে চলে যায়, দোকান থেকে শুরুতে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নেয় অ্যান্টিবায়োটিক, অথবা কারোর কাছে গেলেও পরীক্ষা দিলেও সেই ক্ষেত্রে আমার কনফার্ম করা ছাড়াও সে বলল যে আমাকে আপাতত ওষুধ লিখে দেন, পরে দেখা যাবে, তখনও একটা অ্যান্টিবায়োটিক পড়ে যায়। অ্যান্টিবায়োটিকে খাওয়ার পরে প্রথম যেটা হয় আপনার একটা হলো যে রেজিস্ট্যান্স ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা মানে যদি অর্গানিজমের লোড বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় দ্রুততার সাথে হয়ে যায় একটা। আর যদি না থাকে, ধরেন সে তার ব্যাকটেরিয়া নেয়, আমি দিয়ে দিলাম, আমাদের যে শরীরে ফ্লো মানে যে জিআইটি এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং আমাদের ওরাল ক্যাভিটিতে যে
কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলি প্রোটেক্টিভ, লোকাল প্রোটেকশন দেয়, বডিকে ইমিউনিটি দেয়, ব্যাকটেরিয়াকে মানে আক্রান্ত হলে যেগুলিকে মেরে ফেলার মানে সক্ষমতা রাখে। আমরা ওই লোকাল ফ্লোরা যেটা আছে, কমেনজাল যেটা বলি, ওইটাকে ওই অ্যান্টিবায়োটিক ধ্বংস করে দেয়। তার ফলে দেখা যাচ্ছে যে সহজে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা বলবো যে যারা আক্রান্ত হয় তাদেরকে একটু বেশি সচেতন হতে হবে। তাহলে যদি তার জ্বর থাকে, কাশি থাকে, বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়ার যে উপসর্গগুলি সেগুলি থাকলে একজন যদি চিকিৎসকের শরণাপন্ন হয়, তাকে বিশেষ করে আমরা বলি যে একটা চেস্ট এক্সরে, সিবিসি করে, সিবিসি করলে আমরা আরবিটারিলি একটা ব্যাকটেরিয়াল ভাইরালের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা এই যে অল্প কিছু ইনভেস্টিগেশনের মধ্যে আমরা দেখতে পারি যে আদৌ তার ব্যাকটেরিয়াল কিনা, এবং ব্যাকটেরিয়াল হলে অ্যান্টিবায়োটিক তো লাগবেই, সেই ক্ষেত্রে তার দ্রুত আরোগ্য হবে এবং অ্যান্টিবায়োটিকের যে ক্ষতিকর ইফেক্টগুলি তার পড়বে না এবং রেজিস্ট্যান্সও ডেভেলপ করবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই শব্দটা আমরা শুনছি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে বেশ একটা সবাই সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে সব ফোরাম থেকে। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি এবং এটা কিভাবে ক্ষতিকর এবং এটার প্রতিরোধে আমরা কি করতে পারি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আপনি যখন একটা কালচার রিপোর্ট দেখবেন যে সে একটা আমরা রোগীর নিউমোনিয়া সন্দেহ করলাম, তাকে একটা কফ পরীক্ষা করতে দিলাম বা ব্লাড দিলাম। কফটে আমরা ফার্স্ট প্রেফার করি, কারণ ব্লাডে দেখা যায় যে আমাদের মানে সেন্সিটিভ কালচারের গ্রোথ তুলনামূলকভাবে কম হয়। কফের মধ্যে একটা রিপোর্ট আসলো, দেখবেন যে এক পাশে লেখা থাকে কিছু অ্যান্টিবায়োটিকের নাম লেখা থাকে, উপরে লেখা থাকে যে তার কোন ব্যাকটেরিয়া দিয়ে সে আক্রান্ত হয়েছে। তারপরে ডান পাশে দেখবেন কিছু লেখা থাকে SRI। এগুলি এস মানে হলো যে সেন্সিটিভ, মানে এই অ্যান্টিবায়োটিকগুলি তার এই অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়েছে, তার এই অর্গানিজমের বিরুদ্ধে কাজ করবে। যেমন নিউমোনিয়ার প্রধান অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ওইখানে দেখলেন যে আসছে একটা কোঅ্যামোক্সিক্ল্যাপ একটা অ্যান্টিবায়োটিক আছে অথবা অ্যামোক্সিসিলিন আছে, তার সেন্সিটিভ আসছে, তাইলে আমরা ধরে নেব যে তার এটাতে কাজ করবে। আবার একটা লেখা দেখবেন যে ইন্টারমিডিয়েট আই লেখা থাকে, আই লেখা মানে হলো যে তার এটা কাজ করবে, কিন্তু এটার জন্য যে ম্যাক্সিমাম ডোজ আছে, প্রত্যেকটা ড্রাগেরই একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম ডোজ আছে, ঠিক আছে। যাদের সেন্সিটিভ তাদের যেটা মিনিমাম ইনহিবিটরি রেঞ্জ আছে ওইটাতে কাজ করবে, আর যাদের ইন্টারমিডিয়েট তার দেখা যাবে যে ম্যাক্সিমাম ডোজে কাজ করবে। তারপরে আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন রেজিস্ট্যান্স মিনিং হলো যে অ্যান্টিবায়োটিকের যেটা ইউজুয়াল ডোজ এবং এটার ম্যাক্সিমাম রেঞ্জও যখন ওই অর্গানিজমের বিরুদ্ধে কাজ করবে না, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তার মানে যখন রেজিস্ট্যান্স হয়ে যায়, আমাদের যে কমন অর্গানিজম আছে যেগুলি স্পেকট্রাম কম আছে সেগুলিতে দেখা যায় কাজ করে না, যার ফলে তাকে ব্রড স্পেকট্রাম অথবা কোনো ক্ষেত্রে মাল্টিপল অ্যান্টিবায়োটিক চুজ করতে হচ্ছে। আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ইউজ যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, এটা কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে আইসিইউতে গেলে দেখা যাচ্ছে যে তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সচরাচর যে অ্যান্টিবায়োটিকগুলি আছে এগুলি সবগুলির পাশে আর লেখা, মানে কোনোটাই কার্যকর না। তাইলে তাকে যদি আমাদের এইরকম যদি এটা আমরা বলি যে এমডিআর মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়, অথবা কারোর ক্ষেত্রে যখন সব থাকে প্রত্যেক গ্রুপের একটা করে তখন বলি প্যান রেজিস্ট্যান্স, মানে এগুলি ডেভেলপ করে যায়, তখন তার ক্ষেত্রে চিকিৎসার জন্য আমাদের অ্যান্টিবায়োটিকের সিলেকশন করাটা কঠিন হয়ে যায় এবং তার রেসপন্সও দেখা যাচ্ছে যে তখন আশা অনুরূপ হচ্ছে না। আমরা স্যার বিভিন্ন দেশে দেখি এই ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রতিরোধের জন্য, অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপটাকে মেনটেন করবার জন্য ওভার দ্য কাউন্টার ড্রাগগুলো ছাড়া অন্য ড্রাগগুলোকেও কিন্তু
ডিসপেন্সারি থেকে কিনতে পারে না, এটা পলিসি লেভেলে। তো আমাদের দেশে আমরা এই ধরনের কোনো পলিসি গ্রহণে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন এর মহাসচিব হিসেবে আপনাদের কোনো ভূমিকা আছে কি না? আমরা তো সবসময় সরকারকে সুপারিশ করব যাতে এই ধরনের একটা পলিসি গ্রহণ করে, কারণ নাহলে দেশের মানুষকে তো নিরাপদে রাখা যাবে না, বাঁচাতে পারবে না। আপনি যখন একটা নিউমোনিয়া হয়ে যাবে, তার জন্য যদি অ্যান্টিবায়োটিক খুঁজে না পান, তাহলে সেই ক্ষেত্রে তো তার জীবন রক্ষা হবে না। এগুলির ক্ষেত্রে যেটা, কারণ আমাদের এখনও এই সিস্টেম ডেভেলপ, আমাদের যে ধরেন ফার্মেসিগুলো আছে যেখান থেকে তারা সহজে ড্রাগ কিনতে পারে, সেইগুলিতে যদি ওই রকম মানে যারা এক্সপার্ট বা যারা ফার্মেসির লোক বা যাদের একটা শিক্ষাগত ওই রকম কোয়ালিফিকেশান আছে, অথবা সরকারতে যদি ওদেরকে লাইসেন্সিংয়ের ব্যবস্থা করা হয় যে তারা মানে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের যে ওষুধপত্র আছে তারা মানে বিক্রি করতে পারবে, এরকম তাদেরও যদি কিছু বিধি নিষেধের আওতাধীন আনা হয় যে আপনারা প্রেসক্রিপশানের বাইরে এই সমস্ত ওষুধ দিবেন না, বা প্রেসক্রিপশানের বাইরে এই ওষুধগুলি লিস্ট থাকবে, এর বাইরে আপনারা বিক্রি করতে পারবেন না, এবং বিক্রি করলে যদি তাদের জন্য একটা কোনো ব্যবস্থা রাখে, মানে আইনের কিছু রাখে। তারপর আমরা চিকিৎসকও যারা আছি তারাও যদি সচেতন হয়, সবসময় বলে যে কালচার করার পর স্পেকট্রাম নেরো করে টার্গেটেড অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ধরেন যেটার আমার ধরেন ফুসফুসের ইনফেকশান, একটা ধরেন প্রস্রাবের ইনফেকশান, ধরেন এটার সিডোমোনাস আছে, ফুসফুসের জন্য আমার চেষ্টা করতে হবে বিটা ল্যাকটাম গ্রুপ, আর প্রস্রাবের জন্য করতে হবে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ। তাইলে আমার অর্গান স্পেসিফিক এবং ব্যাকটেরিয়াল টার্গেট করে অর্গানিজম স্পেসিফিক যদি অ্যান্টিবায়োটিক দেয়, তাইলে সে কিন্তু তার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না এবং সে কিন্তু ভালোভাবে জীবনযাপন করবে। সব রোগের জন্যই তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, তবে সেটা সংক্রামক ব্যাধি বা এই ধরনের নিউমোনিয়া যেগুলো ইনফেকশাস ডিজিজ সেগুলোর জন্য আরও বেশি অ্যাপ্লিকেবল। তো এই ধরনের রোগগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? প্রতিরোধ যেটা আমরা যে কমন আমরা যেটা ফেস করি যে কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া। আপনি জানেন যে প্রত্যেকটা ডিজিজের কিছু না কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, কিছু প্রিভেনশনের ক্ষেত্র থাকে, বিশেষ করে যেগুলি ইনফেক্টিভ ইনফ্লামেশন এগুলিতে কিছু থাকে। যেমন কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া একটা এক নম্বরে বলে স্মোকিং হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রিডিসপোজিং ফ্যাক্টর। তাইলে আমার কি করতে হবে, প্রথমে আমাকে স্মোকিং কুইট করতে হবে। তো সুতরাং এটা হলো যে ফার্স্ট স্টেপ অফ প্রিভেনশন। সেকেন্ড স্টেপ যেটা আমরা বলি যে আপনি এখন মানে সর্বদাই শুনবেন যে একটা ভ্যাকসিনেশন, এবং ভ্যাকসিনেশনের ইউজ মানে কি বলে উপকারিতাও আছে, আবার দেখা যাচ্ছে যে যত্রতত্র যে কেউ মানে এটা দিচ্ছেন, সেই ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু রেগুলেট ওয়েতে প্রেসক্রাইব করা উচিত। নিউমোনিয়ার ভ্যাকসিনসে আমরা ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেনশন। তারপর তখনই কোশ্চেন আছে আমরা কি সবাইকে ভ্যাকসিন দিব? আমাদের যে গাইডলাইনগুলি আছে এটা সবাইকে ভ্যাকসিন দিতে বলে না। কখন বলে? আমি ভ্যাকসিনের জন্য যারা 50 ঊর্ধ্ব হবে তাদেরকে বলে সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্য। এটা সে ইমিউনো কম্পিটেন্ট হোক আর ইমিউনো কম্প্রোমাইজ হোক, 50 ঊর্ধ্ব ইমিউনো কম্পিটেন্টকে আমরা ভ্যাকসিন দিব। এটা নিউমোনিয়ার ভ্যাকসিন আমাদের যে বাজারে আছে, আমাদের 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা কনজুগেট ভ্যাকসিন, একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন আছে। আমরা যেটা করি 50 ঊর্ধ্ব হলে প্রথমে আমরা যেটা পিসিবি যেটা আছে 13 যেটা আছে, এটা ইবিমার 13 নামে পাওয়া যায়, এটা আমরা দিব। এর 1 বছর পরে আমরা পলিস্যাকারাইড ভ্যাকসিন যেটা প্রিনোভ্যাক্স 23 আছে, আমরা এটা দিব। দিলে তার ভ্যাকসিনেশন হবে। আর যারা ইমিউনো কম্প্রোমাইজড অথবা যাদের কোমরবিডিটি আছে, কোমরবিডিটি ধরেন আপনার এক রোগের সাথে আরেক রোগ আছে, যেমন আমাদের রেসপিরেটরির কমন হলো যে সিওপিডি যারা রোগী আছে, অ্যাজমা যারা রোগী আছে, তাদের সাথে বিশেষ করে সিওপিডির দেখা যায় যে অন্যান্য রোগ থাকে, তাদের হার্ট ফেলিওর থাকে, কিডনির সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, লিভারের সমস্যা থাকে। যাদের এইরকম কোমরবিডিটি আছে তাদেরকে 50-এর আগেও দেওয়া যায়, 50-এর আগে দেওয়া উচিত। তাদের প্রথমে দিয়ে আমরা 8 উইকস পরে
প্রথমে কনজুগেট তারপরে পলিস্যাকারাইড। আর যারা ইমিউনো কম্প্রোমাইজড আছে তাদের যখনই আমি ডায়াগনোসিস করব তার ইমিউনো কম্প্রোমাইজ আছে, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু PCV13 যেটা এটা দিয়ে দিব। দেওয়ার 5 বছর পর পর আমরা পলিস্যাকারাইড ভ্যাকসিন দিব। তাইলে সুন্দর প্রোটোকল অনুযায়ী তাকে যদি এই ভ্যাকসিনেশনের আওতাধীন আনা হয় তাহলে দেখা যাবে যে এটা কি করবে, আপনার নিউমোনিয়া প্রিভেন্ট করবে না। এটা হলো যে নিউমোনিয়ার ইনভেসিভনেস। ধরেন একজনের নিউমোনিয়া হলো, দেখা যাচ্ছে যে সে 2 দিনের মধ্যে তার রেসপিরেটরি ফেলিওর, ARDS অথবা কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। আরেকজনের দেখা যাচ্ছে সময় মানে বেশি নিচ্ছে বা হচ্ছে না কিউর। তাই আপনি যদি ভ্যাকসিন দেওয়া যান তাহলে যে সিভিয়ারিটা রোধ হবে এবং সেই ক্ষেত্রে পেশেন্টের যে মর্টালিটি এবং কমপ্লিকেশন সেগুলি কমে আসবে। আমাদের শিশুদের জন্য আমরা যেটা সরকারিভাবে যে ভ্যাকসিনটা দিই EPI শিডিউল, এই EPI শিডিউলটা কি যথাযথ কিনা এই ধরনের নিউমোনিয়া প্রোটেক্ট করবার না, জন্য? নিউমোনিয়ার জন্য EPI শিডিউলে মানে ওইরকম কোনো ভ্যাকসিনেশন নাই। তারপরেও একটা ICDDRB একটা কাজ করে যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন EPI শিডিউলে ঢুকানো যায় কিনা ইনফ্লুয়েঞ্জার জন্য। কারণ ইনফ্লুয়েঞ্জা ইয়ারলি আপনার ভ্যাকসিন দিতে হয়, আপনার ওদের যে বিভিন্ন স্ট্রাকচার যেটা আছে আপনার ইয়ারলি চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাতে দেখা যাচ্ছে যে আপনি যে ভাইরাল বললেন যে ইনফ্লুয়েঞ্জাতে অনেক রোগের এক্সাজারবেশনের সাথে ইনফ্লুয়েঞ্জার একটা রিলেশনশিপ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে দিলে বেনিফিট হবে কিনা তারা এই ব্যাপারে অনেক মানে আলোচনা করছে, বিভিন্ন ফোরামেও কথা বলছে। আমিও সেটাই বলেছি, আপনারা বিভিন্ন সোসাইটির মতামত নেন, নিয়ে এটার কতটুক মানে ফল আনবে সেটা আমরা বিবেচনা করে হয়তোবা আমরা এটা ফার্দার এটার ব্যাপারে আমরা প্রসিড করব। স্যার, আপনার কাছে নিউমোনিয়াতে যথাযথ অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং নিউমোনিয়া প্রতিরোধে প্রতিষেধক এ ব্যাপারে শেষ 2টি কথা জানতে চাইব। ফার্স্ট দরকার নিউমোনিয়া ডায়াগনোসিস হওয়া, যে আমরা যেই প্রোটোকলে নিউমোনিয়া, তার যদি জ্বর থাকে, কাশি থাকে এবং কাশির সাথে বুকে ব্যথা করে পরবর্তীতে শ্বাসকষ্ট হয়, সে যাতে চিকিৎসকের পরামর্শ নেয়। আমরা যারা চিকিৎসক আছে তার মিনিমাম একটা চেস্ট এক্সরে CBC করে আমরা ব্যাকটেরিয়াল না ভাইরাল, তার অ্যান্টিবায়োটিক লাগবে কিনা, তার নিউমোনিয়া কিনা সেটা আইডেন্টিফাই করে প্রপার ওয়েতে যদি আমরা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিই সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং আমি আবারও বলছি, কারোর যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, আমরা যেই ব্রড স্পেকট্রাম, কেউ দেখা যাচ্ছে যে পাইপেরাসিলিন, টেজোব্যাকটাম, মেরোপেনাম এই সমস্ত অ্যান্টিবায়োটিকের দিকে ঝুঁকে যায়, আমরা এগুলিতে না ঝুঁকে আমাদের যেটা কমন আছে, যাদের হসপিটালাইজেশন দরকার হয় তাদেরকে কোএমোক্সিক্ল্যাব, ক্লেরিথ্রোমাইসিন অথবা সেফট্রিয়াকজোন ক্লেরিথ্রোমাইসিন, যারা কমিউনিটিতে থাকবে তাদেরকে কোএমোক্সিক্ল্যাব ওরালি দিলে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স হওয়ার চান্স থাকবে। এবং নিউমোনিয়ার যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, বিশেষ করে স্মোকিং সিজেশন যদি করে, নিউট্রিশিয়াস ফুড যদি খায়, তারপরে যদি শরীরের ইমিউনিটি রক্ষা করে, তাইলে সেই ক্ষেত্রে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আর যেই ক্ষেত্রে দরকার ভ্যাকসিনেশন করলে আরও অনেকাংশে মর্টালিটি এবং কমে যাবে। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান আমাদের এই পর্যন্তই। আজকে আমরা আলোচনা করছিলাম নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিকের ভূমিকা নিয়ে এবং নিউমোনিয়াতে প্রতিষেধকের ভূমিকা নিয়ে। স্যার যেমনটি বলছিলেন, আমরা যথাযথ অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং সময় মতো প্রয়োজনীয় টিকা গ্রহণ করে আমরা কিন্তু সহজেই নিরাপদে থাকতে পারি। সবাইকে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।